আমরা কি তারেক জিয়া যে 1 কেজি গোস কিনা 5 কেজি কিনা খাইলামু? তারেক জিয়া তো ভোটের আগে অনেক কিছু কইছে, আমরা এটা করবো এটা করবো ওইটা করবো, ফ্যামিলি কার্ড দিব, কিছু তো দেয় না। হন তো কিছুই দেয় না। তারেক জিয়া তো কোনো খবরই নাই। হন আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, জামাত ইসলামী এনসিপি যদি বেশি বাড়াবাড়ি করে, আমরা প্রতি পাড়ায় মহল্লায় ষড়যন্ত্রকারীদেরকে রুখে দেওয়ার জন্য আমরা কমিটি করতে বাধ্য হব। তখন জামাত ইসলাম পালানোর সময় পাবে না। কারণ আজকে সকল বিষয় নিয়ে যে কোনো বিষয় হইলে জামাত ইসলাম এনসিপিকে নিয়ে রাজপথে চলে আসে সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, জামাত ইসলাম এনসিপি যদি বেশি বাড়াবাড়ি করে, আমরা প্রতি পাড়ায় মহল্লায় ষড়যন্ত্রকারীদেরকে রুখে দেওয়ার জন্য আমরা কমিটি করতে বাধ্য হব। যে আমরা কি মানে ওদের পিঠা খাবো আর আসো তুমি করো আর আমি বসে থাকি, আমি হলো বসে বসে দেখবো। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ব্যর্থ, সীমান্তে একটা লোক মারা যাবে এবং উনি এটা প্রতিবাদ থেকে শুরু করে কোনো কিছু করছে না। এই জন্য আমাদের জায়গা থেকে আমরা মনে করি দেশ চালাইতে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছেন। এটা আমাদের জন্য দুঃখজনক যে 3 মাসের মাথায় আমাদের সরকারের বিরোধিতা করতে হচ্ছে। যেখানে সরকার হানিমুনে আছে, আর হানিমুনে কেউ যদি ডিস্টার্ব করে তখন তো সরকার একটু বেশি রাগান্বিত হয় যে কোনো হানিমুন পিরিয়ডে, যে হানিমুনে আসছি, এত সুন্দর একটা অবস্থানে আছি, তোমরা কেন উকি ঝুঁকি দিচ্ছ, মানে আমাদেরকে একটু ডিস্টার্ব করতেছো। তো সরকার যে হানিমুনে যাচ্ছে, সে হানিমুন পিরিয়ডে তো হলো আমাদের বাংলাদেশ তো নষ্ট হয়ে যাচ্ছে, সীমান্তে মানুষ মারা যাচ্ছে, নদীগুলো রক্ষা না করে খাল খনন করতেছে এবং সকলের উপর একটা ধ্বংসযজ্ঞ চালিয়ে দিচ্ছে। এটা তো আসলে আমরা মানতে পারবো না। এটা হলো একটা ছাত্র দলের যে হলো ওই মন্ত্রী হাবিবুর রশিদ থেকে কি যেন নাম, যে হলো লাল বাসের পিছনে দৌড়ায়, ও মানতে পারবে, আমি কিন্তু মানতে পারবো না। কারণ আমার মগজ আছে, ওর মগজ নাই। ও দৌড়াইতে পারবে, আমি দৌড়ানোর লোক না। এই আমাদের কোথাও হলো নদীতে পানি নাই, সে হলো খাল কাটতেছে। তো খাল কাটতেছে, তো তাহলে খালের মধ্যে হলো কোথা থেকে পানি আসবে? এটা তো নদী থেকে পানি আসবে, নাকি আপনি খালে ওই বঙ্গোপসাগর থেকে হলো লবণাক্ত পানি ঢুকাবেন? তো তারা এত উলুট পালুট কাজ করতেছে। এবং বাংলাদেশের আমাদের যারা এতদিন বড় বড় প্রগতিশীল কথা বলেছে, বড় বড় কলাম রেখেছে, কেউ বলেছে আমি বুয়েট থেকে পাশ করেছি, আমি হলো সবচেয়ে বাংলাদেশের হলো এনভায়রনমেন্টালিস্ট, তাদের পরিচয়, তাদের কলামিস্ট, থিঙ্কার, কত যে শব্দ তারা আবিষ্কার করছে। কিন্তু যখন বিএনপি কোনো উদ্যোগ নেয় তখন তারা চুপসে পড়ে এখানে বসে আছে। কারণ তাদের কিছুতে 2 টাকা 3 টাকা হলো ভিক্ষুকের মতন হলো সরকার টাকা ঢুকাইয়া দিছে এগুলার পকেটে। ফলত এই ভিক্ষুকের যখন টাকা ঢুকাইয়া দিছে, ভিক্ষুকের মতন হলো কথা বলে। আপনি যে পদ্মা ব্যারেজটা করতেছেন, আপনি ইলেকশনের আগে স্লোগান দিলেন জাগো বাহে তিস্তা, অর্থাৎ তিস্তাতে মশাল মিছিল করলেন। এটা দিয়ে পুরো বাংলাদেশের মানুষ আশান্বিত হয়েছে যে ঠিক আছে, না হলে নদীতে মনে হয় পানি আসবে, তিস্তা ব্যারাজ হবে। আমি লালমরিরহাট কয়, এটা তো সবই দেখি হলো এখানে হলো রাজনৈতিক একটা হলো প্রতারণা। এখন আপনি এরপরে যা বানাচ্ছেন কোথায়? পদ্মা ব্যারেজ। তো আপনার পদ্মা ব্যারেজে পানি আসবে কোথায়? ওদিকে তো ফারাক্কা ব্যারেজ আছে, ওইখানে পানি ছাড়লেই তো এখানে আসবে। তো আপনার হলো ব্যারেজের মধ্যে সে যখন তখন দরকার হলে পানি ছেড়ে দিবে। পানিটা এখানে সব এনভায়রনমেন্টালিস্ট থেকে শুরু করে যারা জাতীয় প্রকৌশলী রয়েছে তারা বলতেছে পদ্মা ব্যারেজের বড় ধরনের এখানে হলো যে ইনভেস্টমেন্ট আমরা করতেছি, সেই ইনভেস্টমেন্ট হলো ফাও একটা ইনভেস্টমেন্ট হবে। সরকার এখানে কোনো কনসিডারেশন নিচ্ছে না এবং তারা সবাইকে বলতেছে সরকার হলো সবচেয়ে ভালো কাজ করতেছে, কার্ড দিয়ে আপনারা সবাই শান্ত থাকবেন। তা আমাদের যদি পানি না থাকে, আপনি দক্ষিণবঙ্গে যাবেন, মানুষ হলো ফসলি জমি চাষ করতে পারতেছে না, বঙ্গোপসাগরের হলো পানির উপরে উঠে গেছে এবং সেগুলো লবণাক্ত পানি, চাষিদের মাথায় হাত। এবং দক্ষিণবঙ্গে আপনি যেই মানুষগুলো জীবন জীবিকার সাথে জড়িত তাদের খুব বাজে অবস্থা। উত্তরবঙ্গে যাবেন, আপনি রাজশাহীতে যাবেন, এই যে আমের সিজন আসছে, আম চাষিদের মাথায় হাত। আম নামায় সে হলো বিক্রি করবে যায় ঢাকা 120 টাকা আমের কেজি, তো ওইখানে হলো শুধু 20 টাকা না 30 টাকা আমের কেজি। তাহলে ওই কৃষকটা আম উৎপাদন করে তার জীবনটা হলো কিভাবে চালাবে? তাহলে আপনি প্রত্যেকটা সেক্টরে, কৃষি সেক্টর ধ্বংস করে দিচ্ছেন, চামড়া সেক্টর ধ্বংস করে দিচ্ছেন, আমাদের নদী খাল এনভায়রনমেন্টের জায়গাগুলো ধ্বংস করে দিচ্ছেন। এরপরে বড় বড় কথা বলেন, যদি এগুলো বিরোধিতা করা হয় তখন বলেন যে আপনারা খারাপ, আপনাদেরকে হলো রাস্তায় ধরে পিটাইতে হবে। একবার যদি পিটানি দেওয়া হয় সব নাকি তাদের বন্ধ হয়ে যাবে। এখন ওরা আমাদেরকে ধমক দেয় পিটাবে, তা আমরা কি চুপ করে বসে থাকবো নাকি? যে আমরা কি মানে ওদের পিঠা খাবো আর আসো তুমি করো আর আমি বসে থাকি, আমি হলো বসে বসে দেখবো? এই পরিস্থিতিতে তো আমরা যাব না। তো এখন আপনাদের 2-1টা আমরা কোশ্চেন নিব। আমরা ডিরেক্টলি বলতেছি চামড়া অধিদপ্তর ইনস্টিটিউট স্থাপন করতে হবে এবং আলাদা লেদার কোড চালু করতে হবে, যেটা লেদার বোর্ড চালু করতে হবে। এবং গতকালকে একটা বড় ধরনের ঘটনা ঘটেছে বাংলাদেশে, এটা কি জানেন? সুপ্রিম কোর্ট বা বিচারালয়ের আলাদা কিন্তু সচিবালয়ের প্রতিষ্ঠা করার কথা ছিল, সেটা কিন্তু সরকার বাদ দিয়েছে। এই যে 15 বছর বিএনপি সকল নেতাকর্মী মামলাগুলা টানলো, মামলা জটে পড়লো, কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরলো, বলল শেখ হাসিনা আমাদের জীবন নষ্ট করে দিয়েছে, অসংখ্য বউ তার হাজবেন্ডকে হলো মামলা জটে হারিয়ে ফেলেছে।
এই যে মামলা শেষ হয় না, নাসিরউদ্দিন পিন্টু হলো জেলে মারা গেছে, এখন তারা হলো ক্ষমতায় এসে হলো সুপ্রিম কোর্টের আলাদা যে সচিবালয় প্রতিষ্ঠা হবে এটা তারা বানাইলো না। এবং যে র্যাব হলো এতদিন ধরে মানুষের উপর অত্যাচার করেছে, তারাই র্যাব গঠন করলো, এখন আবার এটাকে এলিট ফোর্স নামে কোন ধরনের মানুষের উপর তারা অত্যাচার চালায় সেই বিষয়ে কোনো ক্লিয়ারেন্স না দিয়ে একটা আইন বানিয়ে তারা আবার এটাকে এলিট ফোর্স বাংলাদেশের উপরে মানুষের উপরে চাপায় দিল। তা আমরা এই বিষয় নিয়ে উদ্বিগ্ন। সরকার একদিকে হলো চুক্তি করতেছে পাকিস্তানের সাথে, আরেকদিকে হলো চায়নার সাথে, আরেকদিকে হলো আমেরিকার সাথে, আরেকদিকে হলো ইন্ডিয়ার সাথে। তো আপনার গোল পোস্ট তো হলো দুই দিকে দুইটা, আপনি 4টা গোল পোস্ট বানায় 4 দিকে গোল দিলে তো কোনো গোলে হবে না। সরকার এখন 4 দিকে তার মেরুকরণ স্থাপন করেছে। এভাবে যদি দেশ চলে, আমরা 18 কোটি মানুষ হলো ধ্বংসের দিকে চলে যাচ্ছি। আমরা আশা করব সরকারের শুভবুদ্ধি হবে এবং নতুন বাংলাদেশে আমরা এই যে তারুণ্যের যে স্বপ্ন তৈরি হচ্ছে, একটি নতুন জীবন জীবিকার যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো আমরা সমাধান। হাসনাত আব্দুল্লাহ বলেছিল যে কারে ভয় দেখান, ভয় দেখায় হলো লাভ নাই, আমাদেরকে মারবেন তাহলে মারেন, আমাদেরকে মারলে কি আপনি নিরাপদ থাকবেন? তো বাংলাদেশ কিভাবে চলে, মন্ত্রণালয় কিভাবে চলে, হাওয়া ভবনের কিচেন ক্যাবিনেট কিভাবে চলে, সেগুলো আমাদের জানা আছে। ইসকনের সাথে সম্পর্কিত এই ছেলের এখানে সবকিছু ডকুমেন্ট আছে। এরা এভাবে আমাদের মুসলিম বোনদের জীবন নষ্ট করে। এখানে সবকিছু ডকুমেন্ট দেখেন। কেন আমাদের মুসলিম বোনদের জীবন নষ্ট করো তোমরা? কেন করো? তুমি তো ইসকনের সাথে সম্পর্কিত, এখানে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধর্ষণের বিচার প্রতি সপ্তাহে বাদে জুম্মা এটা কার্যকর করতে হবে বাংলাদেশের, সেটা শরিয়া আইন হোক অথবা রাষ্ট্রীয় আইন হোক। জাতীয় সংসদ ভবনের সামনে ধর্ষকের বিচার অবশ্যই করতে হবে, সে জামাতের হোক, বিএনপির হোক, অন্য কোনো দলের হোক। ধর্ষক আর সন্ত্রাস কখনো কোনো দলের হয় না, কোনো সংগঠনের হয় না। তারা হয় ব্যক্তি স্বার্থের জন্য, ব্যক্তি লোভ লালসার জন্য হয়। ঠিক আছে, আমাদের বর্তমান সরকার প্রধান তারেক রহমান প্রধানমন্ত্রী ক্ষমতা আসার আগে উনি নিজে বলেছেন উনি ক্ষমতায় গেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন অনুসারে রাষ্ট্র পরিচালনা করবেন। সৌদি আরবে ধর্ষণকারীকে বাদে জুম্মার দিন কল্লা কাটা হয়। তাহলে আপনি সেই আইন প্রয়োগ করে আপনি দেখাবেন, যেহেতু আপনি দেশের জনগণের জন্য আইন করবেন এবং জনগণ যেহেতু এটার সাথে একমত, তাহলে ধর্ষণ নিয়ে এত হাঙ্গামা, এত মিটিং মিছিল করতে হবে কেন? অপরাধীকে যদি প্রমাণ করা যায় উনি ধর্ষক, যদি স্বীকার করে উনি ধর্ষক, যদি হাতানো ধরা পড়ে উনি ধর্ষক, তাহলে 1 সপ্তাহের মধ্যে তার পরিবারের সকলের সম্মুখে বাদে জুম্মা দিন আপনার জাতীয় সংসদের সামনে তার কল্লা কাটা উচিত অথবা তার ফাঁসির রায় কার্যকর করা উচিত। অনলাইনে অনেক সময় বিএনপির ভাইয়েরা বলবেন এই ধর্ষক হচ্ছে জামাতের, অনেক জামাতের ভাইয়েরা বলবেন এই ধর্ষণ করেছে এই বিএনপির। হ্যাঁ, এটা কোনো কথা না। ধর্ষণকারী, চাঁদাবাজ আর লুটেরা কোনো দলের হয় না, তারা হয় ব্যক্তি স্বার্থের জন্য। আমাদের দেশ থেকে এগুলি আমরা পরিত্রাণ চাই এবং আমাদের পরিত্রাণ করতে হবে দলমত নির্বিশেষে, জাতির স্বার্থে, দেশের স্বার্থে। আরেকটি কথা হচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশে যে সরকারের ক্ষমতায় আসুক ধর্ষণ কমে না। এটার কারণ হচ্ছে বিচার আমরা সঠিকভাবে পাই না। ধর্ষকের পক্ষে যে উকিল আদালতে দাঁড়াবে, তার বিচার করার বা আইনি লড়াই করার যে প্রক্রিয়া আছে সেটা বাতিল করার জন্য আমরা আইন করতে পারি, ধর্ষকের পক্ষে যেন কেউ না দাঁড়ায়। আরেকটি হচ্ছে সমসাময়িক আমি একটা জিনিস খেয়াল করলাম, শেখ হাসিনার আমলে, খুনি হাসিনার আমলে বাংলাদেশে একটা ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য আরেকটা ইস্যু জন্ম হইতো। কিছুদিন আগে একটা অডিও ক্লিপ ভাইরাল হলো যে রংপুরে এক নেতা, বিএনপির নেতা যাবেন মনোরঞ্জন করার জন্য 13 থেকে 14 বছর একটা নারী তার দরকার। সে নেতা কে বা কাহারা এটা হয়তো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো নাম প্রকাশ আসে নাই, কিন্তু এটাও সরকারের পক্ষ থেকে তদন্ত করা উচিত। যদি এমন কোনো নেতা বিএনপিতে থাকে তাকে দলের পর থেকে বহিষ্কার করা উচিত। কারণ
ওই জিনিসটা ধামাচাপা দেওয়ার জন্য বাংলাদেশে শিশু হত্যা বা ধর্ষণ যে বাড়ছে না, এটা কোনো নিশ্চয়তা আমরা জানি না বা জাতি জানে না। অপরাধ সবসময় অপরাধ। অপরাধের পক্ষে যে বা যাহারা যে দল যাবে সে জনগণের শত্রু হবে। আমরা শান্তিপূর্ণ একটা দেশ চাই, সুষ্ঠু স্বাভাবিকভাবে বেঁচে থাকতে চাই, সুষ্ঠু স্বাভাবিকভাবে আমরা দিন যাপন করতে চাই। আমরা দল করব নিজের পছন্দ মতন, কিন্তু দেশ চলবে শান্তি সবার জন্য, দেশের জন্য, জনগণের জন্য হিসাবে। আমরা দল করব ব্যক্তি মতামত নিয়ে, ব্যক্তি পছন্দ দিয়ে, কিন্তু আইন হবে রাষ্ট্রের সবার জন্য সমান। সেটা সরকারি দল হোক, অপোজিশন দল হোক, সরকার বিরোধী দল হোক, কিন্তু আইন সবার জন্য সমান। এই আইন যতক্ষণ বাংলাদেশে প্রয়োগ না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের এই অকারেন্স, ধর্ষণ, গুম, হত্যা এগুলি বৃদ্ধি পাবেই। আশা করি আইনটা যেন সবার জন্য সমান হয়। তারেক রহমানের যে কথাটা বলেছেন, তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করবেন, সেজন্য আমি তারেক রহমানের কাছে বলবো, আপনি রাষ্ট্রের জনগণের প্রধানমন্ত্রী, যেহেতু আপনি কোনো দলের প্রধানমন্ত্রী না, আইনটা সবার জন্য সঠিকভাবে প্রয়োগ করার চেষ্টা করবেন। ধন্যবাদ, আপনার সুস্থতা কামনা করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশে আমরা যাদের রাজাকার বলি, জামাত, বলেন তো এই জামাত 1971 সালের পরে পাকিস্তানে কয়জন বাড়ি করেছে বাংলাদেশের টাকা লুট করে? লন্ডনে কয়জন বাড়ি করেছে বাংলাদেশের টাকা লুট করে? এই জামাতের কোন নেতা? আমরা এই 47-48 বছর আমার বয়স, আমি এই 47-48 বছরের জ্ঞান হওয়া থেকে আমি দেখছি যে অরিজিনাল জামাত শিবিরের ছেলেবেলে বাংলাদেশকে ভালোবাসে, তারা বাংলাদেশের অর্থ নিয়ে বিদেশে বাড়ি করার জন্য পাগল না। আর আপনারা আমলিগ বলেন, বিএনপি বলেন, আপনারা বাংলাদেশটাতে চুষে খান। বাংলাদেশের গরিবের অর্থ নিয়ে বেগমপাড়ায় বাড়ি করেন, বিদেশে বাড়ি করেন, ধান্দাবাজি করেন, চান্দাবাজি করেন। আমি তো জামাত শিবিরের ভিতরে এরম লোক দেখি না যারা ধান্দাবাজি করে, চান্দাবাজি করে। আমি তো দেখছি তারা অরিজিনাল দেশপ্রেমিক। আর বাংলাদেশের লোক এখনও বুঝে গেছে যে না, আসলে বাংলাদেশের অরিজিনাল দেশপ্রেমিক লোকই হলো জামাত শিবিরের লোক। তাই বলবো, আর এইসব তকমা দিয়ে কোনো লাভ নেই। ধান্দাবাজ, চান্দাবাজ, তোমরা বাংলাদেশটা নষ্ট করে ফেলাই দিছাও। বাংলাদেশটারে তোমরা চুষে খাও নিজের অর্থ হাসিল করার জন্য, নিজের আহালবর্গর পেট মোটা করার জন্য, নিজের আহালবর্গের অর্থ করি দিয়ে দুনিয়ার আখিরাত নষ্ট করার জন্য তোমরা উঠিয়ে ফুড়ে লাগিয়েছাও। তোমরা দুনিয়ায়ও মানুষের ক্ষতি করবা, আখিরাতের জন্য ক্ষতি করবা। তা আমরা সব বুঝে গেছি। আমরা দেখছি অরিজিনাল দেশপ্রেমিক যারা, আমরা তাদের যুক্তি ঝুঁকে পড়ছি। অবশ্যই আমরা আর এই দুনিয়ায় কোনো চান্দাবাজ, ধান্দাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ এদের আমরা আর চাচ্ছি না। আমরা আর বেগমপাড়ায় আমাদের দেশের টাকা লুট করে বেগমপাড়ায় বাড়ি করার লোক আর আমরা চাচ্ছি না। ভারতে পাথর করা লোক আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি বাংলাদেশের দালাল যারা, তারা বাংলাদেশেই থাকবে এবং বাংলাদেশ উন্নত করার জন্য বাংলাদেশকে ভালো যারা বাসে তাদের পক্ষ আমরা নেব। আমরা আর ওই দালালদের পক্ষ নেব না। এবং বাংলাদেশের সাধারণ জনগণকে বলবো যে এই যে অন্য অন্য দলেরা যারা তকমা দেয় যে ওরা রাজাকার, আলবদর, একবার চিন্তা করে দেখেন দিন, এই আলবদর রাজাকাররা কি বাংলাদেশের অর্থ লুট করে পাকিস্তানে একটা লোকও বাড়ি করেছে, লন্ডনে একটা লোকও বাড়ি করেছে? আসলে তারা বাংলাদেশকে ভালোবাসে, আল্লাহকেও ভালোবাসে। তারা বাংলাদেশের মাটি কামড়ায়, বাংলাদেশের লোকের কোনভাবে ভালো হয়, বাংলাদেশে কোনভাবে ইনসাফ আসে। ইসলাম যদি কায়েমও তারা না করতে পারে, বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য তারা চেষ্টা করে। তাই সবাই যদি আপনারা এই পথে হাঁটেন, অবশ্যই বাংলাদেশে যখন ইনসাফ কায়েম হবে, ইসলামও ওইভাবে চলে আসবে ইনশাল্লাহ। আর বিএনপি একটা কমপ্লিটলি সন্ত্রাসী দল হিসেবে পরিণত হয়েছে তারেক রহমানের নেতৃত্বে। আগে তো ভালো ছিল যখন খালেদা জির নেতৃত্ব ছিল, এখন তারেক রহমানের নেতৃত্বে এটা কমপ্লিটলি 100% সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। শেষ পর্যন্ত বিএনপি একলা ফেসে যাচ্ছে। জামাতের পর এনসিপিও বিএনপির হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে, বিএনপির 12টা বাজিয়ে দিয়েছে। দর্শক, খুবই মজার আলোচনা। একটা সময়ে বিএনপির সাথে জামাতও ছিল, এনসিপিও ছিল। ইউনূস যা করতেন জামাত এনসিপিকে সাথে নিয়ে করতেন।
আপনাদের নিঃসন্দেহে মনে আছে যে ইউনূস বেকায়দায় পড়লেই হঠাৎ করেই মিটিং ডাকতেন জামাত, এনসিপি, বিএনপি, এই তিন দলকে একসাথে ডাকতেন, আগে ডাকতেন, তারপরে পরের দিন সুযোগ পেলে অন্য দলকে ডাকতেন। এটা নিয়ে গণ অধিকার পরিষদের খুব কান্নাকাটি থাকতো যে এনসিপি কে ডাকে কেন, তারা কিংস পার্টি, নানান কিছু হোয়াটএভার। ইউনূস অনেক কাজ জামাত এনসিপি কে নিয়ে করতো, তাদেরকে ঐক্যবদ্ধ করে করত, কিন্তু জল অনেক দূর গড়িয়েছে। ইউনূস শেষ পর্যন্ত জামাত এনসিপির সাথে প্রতারণা করেছে, বিএনপিকে মেটিকুলাস ডিজাইন কারচুপে নির্বাচন করে ক্ষমতা এনে দিয়েছে। তো স্বাভাবিকভাবেই অতীতে যেরকম ইউনূসের কার্যক্রমে জামাত, এনসিপি, বিএনপি সাথে ছিল বা যেসব বিষয় সাথে ছিল, এখন জামাত আলাদা হয়ে গেছে, এনসিপি আলাদা হয়ে গেছে। তো বিএনপির পাশে এখন কেউ নেই, বিএনপি একলা হয়ে গেছে। কথা বলছি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সেই গোপন চুক্তি নিয়ে। সেই গোপন চুক্তি হয়তো কোনো না কোনো ফরম্যাটে জামাত চুপ তো ছিল, চুক্তির বিরুদ্ধে জামাত কিছু বলেনি। এখনো যে জোরালো ভাবে জামাত কিছু বলছে তা না। জামাত অফিসিয়াল কোনো স্টেটমেন্ট দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সেই গোপন চুক্তির বিরুদ্ধে কিছু বলেনি, রাজপথে কোনো কর্মসূচি দেয়নি, এমনকি পার্লামেন্টেও এটা নিয়ে কথা বলেনি। এমনকি সেই চুক্তি পার্লামেন্টে উপস্থাপনের দাবিও জামাত জানায়নি, এনসিপি জানায়নি। তবে জামাত ইনফরমালি, জামাতের আমির বেশ কয়েকবার বলেছেন এই চুক্তি বাস্তবতার আলোকে পুনর্বিবেচনা হওয়া দরকার এবং আমরা কিছু জানতাম না। এই যে জামাত বলে দিয়েছে আমরা জানতাম না, অতএব এখন এই চুক্তি কেমন, কি চুক্তি ভালো না খারাপ, এর পুরো দায় এখন বিএনপি একলার উপর। জামাত তো বলে দিয়েছে আমরা জানতাম না, অতএব আপনারা যা করার করেন এবং আপনারা এটা বাস্তবতার আলোকে পুনর্বিবেচনা করেন। তো পুরো খড়গটা পড়েছে এসে বিএনপির উপর। তারপরে অনেকে ভেবেছিল যে এনসিপি এই চুক্তির বিরুদ্ধে কিছু বলবে না, কারণ এনসিপি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে খুব ভালো সম্পর্ক রাখে, অতএব যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এনসিপি কিছু বলবে না। কিন্তু দেখা গেছে যে এনসিপিও বিএনপির হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে। এনসিপি আরো কঠিন ভাবে বলল যে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি ওটা তো ইউনূস সরকার করেনি, ওটা তো বিএনপি করেছে। সরকার ছিল ইউনূস, কিন্তু চুক্তিটা করেছে বিএনপি, একদম পারফেক্ট। এর মানে ওই চুক্তিতে বিএনপির পাশে আর কেউ রইল না, বিএনপি একদম একলা হয়ে গেল। বরং অন্তর্বর্তীকালীন সরকারকেও পাশে রাখলো না, ওটা বিএনপি করেছে। কারণ অন্তর্বর্তীকালীন সরকার ছিল একটা বিএনপি সরকার, নাম্বার ওয়ান। বিএনপি সরকার ছিল বলেই তো তারেক রহমান নির্বিঘ্নে ক্ষমতা এসেছে, দেশে এসেছে, নানান কিছু। তো অন্তর্বর্তীকালীন সরকার ছিল একটা বিএনপি সরকার, এবং কিচেন ক্যাবিনেটের যে কথা বলা হচ্ছে তারা সবাই বিএনপি ছিল। তো দর্শক, এখানে খলিলুর রহমান তো গুপ্ত বিএনপি ছিল, এটা তো স্পষ্ট হয়ে গেছে। আসিফ নজরুল বিএনপি ছিল, এটা স্পষ্ট। সালাউদ্দিন আহমেদ একদম পিওর বিএনপি, এটা স্পষ্ট। সেই জায়গায় সেই খলিলুর রহমান স্পষ্ট বলেছে এই চুক্তি তারেক রহমানকে জানিয়ে করা হয়েছিল, আর খলিলুর রহমান নিজেই বিএনপি। আর অনেক উপদেষ্টা বলছেন যে আমরা জানতাম না, আমরা জানতাম না, আমরা জানতাম না। তাহলে কি প্রমাণিত হলো? সেই চুক্তি বিএনপি করেছে, অতএব এই চুক্তির এখন কি করবে এটা পুরো বিএনপি একা করতে হবে। আর বাস্তব কথা হচ্ছে যদি জামাত এনসিপি জেনেও থাকতো তাদের কোনো দায় নাই, কারণ ক্ষমতা এখন বিএনপি, যা করার তাদেরকে করতে হবে। জামাত এনসিপি তখনকার যদি জেনেও থাকতো আর এখন যদি বলে যে আমরা তখন জানতাম এখন এটা সমর্থন করি না, তাহলে বিএনপির কিছু করার নাই। এই চুক্তি নিয়ে বেকায়দা পড়লে বিএনপিকেই করতে হবে, কারণ ক্ষমতায় তারা। জামাত এনসিপি যদি এরকম হয়ে থাকে যে ওই সময় চুক্তি সমর্থন করেছিল, এখন তারা চুক্তির বিরুদ্ধে আন্দোলন করবে, করতে পারে, কোনো সমস্যা নাই, এতে বিএনপির কিছু করার নেই। তাই বিএনপি একটা রাম ধরা খাচ্ছে। এখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে আপনাদের পররাষ্ট্রমন্ত্রী বিএনপিকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এই বক্তব্যের মধ্য দিয়ে বিএনপিকে এক ঘরে করে সেই গোপন চুক্তির ওই বিষয়ে বিএনপিকে ফাঁসিয়ে দিল এনসিপি। এটা একটা সাক্ষী, রাজসাক্ষীর মতো। কারণ এতদিন বলা হয়েছিল যে এনসিপি জানে, জামাত জানে, এখন যারা জানে তারাই বলছে যে ওটা বিএনপি একা করেছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিচেন ক্যাবিনেটে ছিল কি ছিল না এ বিষয়ে কথা হচ্ছে। হ্যাঁ, একটা সময় পর্যন্ত উপদেষ্টা পরিষদে আসিফ, যখন এই আসিফ নাহিদ ছিল এবং যখন আসিফ নাহিদ এবং মাহফুজ তিনজনে ছিল, তখন এই তিনজনের চাইতে পাওয়ার কারো বেশি ছিল না। সেটা কয়েকদিন ছিল, কয়েক সপ্তাহ বা কয়েক মাস।
তারপরে হিসাব পাল্টে যায়, ছাত্র উপদেষ্টার একদম কণ্ঠাসা হয়ে পড়ে। তারপরে কিচেন ক্যাবিনেট বলতে যা ছিল, আসিফ মাহমুদ তো দূর কি বাদ, ওটা পুরো একটা বিএনপির ক্যাবিনেট ছিল। বিএনপির খলিলুর রহমান, বিএনপির আসিফ মাহমুদ, বিএনপির সালেউদ্দিন আহমেদ, এরা চালাতো। আর ভারতের দালাল যারা, তারা এখন এই বিষয়টা সামনে আনছে, কারণ ভারতের সাথে বিএনপির ঝামেলা বেঁধে গেছে। যেমন কিচেন ক্যাবিনেটের কথা এখন কে বলছে? তৌহিদ হোসেন। তৌহিদ হোসেন হচ্ছে একদম কাট্টা ভারতের দালাল, হাসিনা সুবিধাভোগী এবং একদম ব্যর্থ একজন পররাষ্ট্র উপদেষ্টা। এই পিনাকি ভট্টাচার্য এর বিরুদ্ধে অনেক কিছুই বলেছে। এই শ্রী শ্রী তৌহিদ হোসেন প্রভু বা পাত এভাবে বলে সম্বোধন করতো। এর মানে পিওর ভারতীয় মাল তৌহিদ হোসেন। তো দর্শক, এই চুক্তি বিএনপি যতই জামাতকে বা অন্তর্বর্তী সরকারকে টানার চেষ্টা করুক, লাভ নাই। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের স্বার্থ বিরোধী সেই গোপন দালালি বা